গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 1 ফেব্রুয়ারি রবিবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল: হাইলাকান্দি জেলার দামছড়া বনাঞ্চলের রবিবারের বহুচর্চিত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এখন তমতমে পরিস্থিতি বিরাজ করছে। একদিকে বন বিভাগের চূড়ান্ত প্রস্তুতি চলছে, অন্যদিকে নিরাশ্রয় হতে চলা ভূমিহীন পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে রাজনৈতিক নেতৃত্ব। শনিবার বিকেলে দক্ষিণ হাইলাকান্দির ফরেস্ট রিজার্ভ এলাকা দামছড়ায় উপস্থিত হন জেলা পরিষদ চেয়ারম্যানের প্রতিনিধি তথা রাজনৈতিক ব্যক্তিত্ব মান্না খান চৌধুরী। তার সঙ্গে ছিলেন কৃষক নেতা ও রাইজল দলের জেলা সভাপতি জহির উদ্দিন লস্কর। উচ্ছেদের আশঙ্কায় দিন কাটানো পরিবারগুলোকে মান্না খান আশ্বাস দেন যে নিরাশ্রয় মানুষদের তিনি নিজ দায়িত্বে ভূমির ব্যবস্থা করে দেবেন। তিনি সরকারের এই পদক্ষেপকে অমানবিক বলে উল্লেখ করে বলেন, পুনর্বাসন ছাড়া কোনো মানুষকে ভিটামাটি থেকে উচ্ছেদ করা গণতন্ত্রের পরিপন্থী। পরিদর্শনকালে রাইজল দলের নেতা জহির উদ্দিন লস্কর রাজ্য সরকারের কঠোর সমালোচনা করে বলেন, রাজনৈতিক স্বার্থসিদ্ধি করতেই সংখ্যালঘুদের লক্ষ্য করে এই অমানবিক উচ্ছেদ চালানো হচ্ছে। তিনি আরও সতর্ক করে দিয়ে বলেন, উচ্ছেদ হওয়া এলাকায় যেন পরবর্তীতে রাজনৈতিক মদতে অন্য কোনো লোক পুনরায় জবরদখল করতে না আসে, সেই বিষয়ে স্থানীয়দের সজাগ থাকতে হবে। মূলত দরিদ্র মানুষকে গৃহহীন করে এলাকাটি অন্য কোনো গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে কিনা তা নিয়ে তিনি গভীর সন্দেহ প্রকাশ করেন। অসমের জনবিন্যাস এবং ভূমিপত্রদের অধিকার রক্ষায় ফের একবার আপসীন মেজাজে ধরা দিলেন প্রবীণ হিন্দুবাদী নেতা প্রবীণ তোগাড়িয়া। শনিবার নলবাড়িতে তিনি বলেন, অসমকে সম্পূর্ণভাবে অবৈধ অনুপ্রবেশকারী ও মিয়ামুক্ত করতে হবে। তবে এবার কেবল নথিপত্র নয়, তার তুরুপের তাস ডিএনএ টেস্ট। তোগাড়িয়ার মতে জাল নথিপত্র দিয়ে পরিচয় লুকিয়ে রাখা সম্ভব, কিন্তু রক্ত গোপন করা যায় না। তাই সন্দেহজনকদের সঠিক পরিচয় নিশ্চিত করতে বাধ্যতামূলক ডিএনএ টেস্টের দাবি জানিয়েছেন তিনি। সরকারি প্রকল্পের সুবিধা বুক করে অনুপ্রবেশকারীরা যাতে শেকড় শক্ত করতে না পারে, সেজন্য আগামী 1 মাসের মধ্যে সমস্ত অবৈধ মেয়াদের রেশন কার্ড বাতিলের দাবি তুলেছেন তিনি। তার স্পষ্ট বার্তা, অসমের মাটি থেকে অবৈধ বাংলাদেশিদের সম্পূর্ণ নির্মূল করতে হবে। রাজ্যকে অনুপ্রবেশকারী শূন্য করার লক্ষ্যেই সরকারকে এগোতে হবে। অসমের আদিবাসিন্দাদের রাজনৈতিক ও সামাজিক অধিকার রক্ষায় কোনো ধরনের আপোষ করা হবে না বলে তিনি সাফ জানিয়ে দেন। তোগাড়িয়ার এই মন্তব্যের পর থেকেই অসমের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিশেষ করে তার এই ডিএনএ টেস্টের প্রস্তাব এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে তার এই বিস্ফোরক মেজাজে রাজ্যে ধর্মীয় ও রাজনৈতিক মেরুকরণকে আরও উস্কে দিতে পারে। প্রথাগত চাকরি নয়, বিকল্প পথে উপার্জনের চেষ্টা করছে জেনজি। সেই প্রকল্পের মধ্যে সবচেয়ে জনপ্রিয় পথ হল কন্টেন্ট ক্রিয়েশন। ফেসবুক, ইনস্টাগ্রামে রিল করে ছবি তুলে দেদার রোজগার করছে ভারতের তরুণ প্রজন্ম। এবারের বাজেটে সেই জেনজির জন্য বিরাট ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারাম। জানালেন, দেশের 1,500 স্কুলে এবং 500 কলেজে গড়া হবে কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব। আজ বাজেট ঘোষণার সময়ে নির্মলা জানান, দেশের 1500টি সেকেন্ডারি এবং 500টি কলেজে গড়ে তোলা হবে এবিজিসি কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব। অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্টস, গেমিং, কমিক্স এসব প্রশিক্ষণ দেওয়া হবে এই ল্যাবে। নির্মলার ঘোষণা, এই ল্যাবের মাধ্যমে 2030 সালের মধ্যে 20 লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। কেবল কন্টেন্ট ক্রিয়েশন নয়, ভারতীয় জেনজির মধ্যে ডিজিটাল মিডিয়া সংক্রান্ত দক্ষতা বাড়িয়ে তুলবে এই ল্যাব। তবে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য সরকারি কোনো সাহায্যের ঘোষণা করা হয়নি। রাজ্যের মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ড থেকে আর্থিক সহায়তা হিসাবে মোট 280 জন বিভিন্ন ধরনের রোগী ও পড়ুয়াদের হাতে চেক তুলে দিলেন বিধায়ক বিজয় মালাকার। শনিবার রামকৃষ্ণনগরের নিজ বাসভবনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে
এই চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির কর্মকর্তাসহ এলাকার বিশিষ্টজনেরা। চেকে অংশগ্রহণকারী রোগীরা এই সহযোগিতার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিধায়ক মালাকার তার প্রাসঙ্গিক বক্তব্যে বলেন, রাজ্যের বিকাশমূলক কাজসহ অসহায় মানুষের পাশে দাঁড়ানো একমাত্র বিজেপি নেতৃত্বাধীন সরকারের দ্বারা হচ্ছে। তাছাড়া আগামীতে অসহায় লোকদের সহায়তা আরও বৃদ্ধি হবে বলে জানান তিনি। তাছাড়া মুখ্যমন্ত্রীর জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা জানানো হয় সভাস্থল থেকে। রোগীসহ স্থানীয়রা এই উদ্যোগের জন্য মুখ্যমন্ত্রী ও বিধায়কের প্রশংসার পাশাপাশি আগামী দিনে দলের পাশে থাকবেন বলে জানান। রাতাবাড়ির কাজিরবাজার এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় 20 কেজি গোমাংস উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে 3 ব্যক্তিকে। ধৃতরা আব্দুল মোনাফ বয়স 58, আব্দুল বাসিদ বয়স 48 ও সামানুদ্দিন বয়স 52। তাদের বিরুদ্ধে অসম গবাদি পশু সংরক্ষণ আইন অনুযায়ী মামলা রুজু করে আদালতে হাজির করা হলে বিচারকের নির্দেশে 3 জনকেই হাজতে পাঠানো হয়। এদিকে সংশ্লিষ্ট আইনে স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো মন্দির বা উপাসনালয়ের আশপাশে গোমাংস বক্ষণ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ ঘটনাস্থল রাতাবাড়ির কাজিরবাজার এলাকা, সম্পূর্ণ সংখ্যালঘু অধ্যুষিত, যেখানে আশপাশে কোনো মন্দির নেই। ফলে জনমনে প্রশ্ন উঠেছে, তাহলে ঠিক কোন যুক্তিতে সেখানে ওই আইনের এই ধারা প্রয়োগ করা হলো? ওই আইনের 7 নং ধারায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে যথাযথ সরকারি অনুমতি ছাড়া কোনো গবাদি পশু এক জেলা থেকে অন্য জেলায় পরিবহন করা যাবে না। তাছাড়া যেসব জেলা আন্তর্জাতিক সীমান্তের সঙ্গে সংযুক্ত সেসব জেলায় গবাদি পশু পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। বাস্তবে কিন্তু এই ধারাগুলো কার্যকর বাস্তবায়নে সরকার ও প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ বলে অভিযোগ উঠেছে। এছাড়াও আইনে বারংবার বলা হয়েছে, অনুমোদিত বাজার ছাড়া গবাদি পশু বেচাকেনা নিষিদ্ধ। অথচ রাতাবাড়ি থানার একেবারে নাগেরগড়ায় অবস্থিত আনিপুরের গরুর বাজারে প্রতি রবিবার অবাধে গরু বেচাকেনা চলছে, যা প্রশাসনের চোখের সামনেই দিনের পর দিন অব্যাহত। ফলে প্রশ্ন উঠেছে, আইন কি কেবল নির্বাচিত কিছু ক্ষেত্রে প্রয়োগ হচ্ছে, নাকি প্রশাসনের নজরদারিতে স্পষ্ট দ্বিচারিতা চলছে? এই ঘটনাকে কেন্দ্র করে আইন প্রয়োগের নিরপেক্ষতা, প্রশাসনিক সদিচ্ছা এবং সরকারের ঘোষিত নীতির বাস্তব প্রতিফলন নিয়ে জনমনে তীব্র বিতর্ক দানা বাঁধছে। পুলিশ জানিয়েছে, বাজেয়াপ্ত গোমাংস পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত চলছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নতুন করে হামলায় একদিনেই অন্তত 32 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার ভোর থেকে গাজার বিভিন্ন এলাকায় দখলদার সেনারা একের পর এক হামলা শুরু করে। এর আগের রাতেও গাজায় বিমান ও গোলাবর্ষণের ঘটনা ঘটে বলে জানানো হয়েছে। গাজার সিভিল ডিফেন্স এজেন্সির তথ্য অনুযায়ী শনিবার ভোর থেকে রাত পর্যন্ত সময়ের মধ্যে প্রাণ হারান 32 জন ফিলিস্তিনি। প্রথম দিকে সংস্থাটি নিহতের সংখ্যা 28 বলে জানালেও পরে নতুন তথ্যের ভিত্তিতে মৃতের সংখ্যা বাড়িয়ে 32 করা হয়। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, শুক্রবার রফা এলাকায় হামাসের 8 জন যোদ্ধা অস্ত্রসহ একটি সুড়ঙ্গ থেকে বের হয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তাদের ভাষ্য অনুযায়ী এর জবাব হিসাবেই শনিবার হামাস ও ইসলামিক জিহাদের যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এদিন গাজা সিটির শেখর রেজওয়ান এলাকায় অবস্থিত গাজা পুলিশের সদর দফতরেও হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এই হামলার পরই নিহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। ফিলিস্তিনি সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, শুধু এই হামলাতেই অন্তত 16 জন নিহত হন, যাদের মধ্যে পুলিশ সদস্য এবং আটক বন্দী উভয়ই রয়েছেন।